নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে জানাই আবারও অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি ভালো আছো। আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজ আমি পড়ে শোনাবো একটি অতি বাস্তব চিত্র নিয়ে রচিত সুনামধন্যা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত ইজ্জত ছোট গল্পটি। আমার সকল শ্রোতা বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ, গল্পটি তোমরা অবশ্যই পুরো শুনো, তাহলেই বুঝতে পারবে তখনের সময় দাঁড়িয়েও আশাপূর্ণা দেবী আমাদের এখনের সমাজ জীবনের সাথে সমানভাবে মেলানো একটি কত সুন্দর গল্প আমাদের উপহার দিয়ে গেছেন। শুরু করছি বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্প পাঠ। বলল বটে, এই 14-15 হলো বৌদি, তবে দেখে মনে হলো না 17-18 কম। ওরা বয়স চাপে, লুকোয়, কিন্তু এই মেয়েকে ওদের ওই বস্তির মধ্যে কোথায় রেখে মানুষ করেছে বাসন্তী? এত স্বাস্থ্য কোনখান থেকে আহরণ করেছে? এত রূপ কোথায় পেয়েছে? সুমিত্রা এই অবাক হয়ে যাওয়াটা চাপতেও পারল না। বলল, মেয়ে যে তোমার পরমা সুন্দরী গো বাসন্তী, তোমার মেয়ে বলে মনেই হচ্ছে না। বাসন্তী লজ্জা লজ্জা আর গর্ব গর্ব মেশা একটু হেসে বলল, হ্যাঁ, ছোটকাল থেকে ওই কথাই বলেছে বৌদি সবাই। আসলে বাপের মতো দেখতে হয়েছে। বাপ খুব সুন্দর ছিল বৌদি, সাপের কামড়ে মারা গেল। তারপর শাশুড়ির কি গঞ্জনা, যেন আমি সাপ হয়ে ওনার ছেলেকে কেটেছি। সেই জ্বালায় জ্বলেই তো মেয়ে নিয়ে স্বাধীন জীবনে চলে এসেছিলাম। বলি, পরের দৌড়ে খেটেই খাবো, তাতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয়। তা সেই মানুষটাকে তো কেউ দেখেনি বৌদিদি, তাই আমায় এই বলে ঠাট্টা করেছে সবাই। বাবুদের মেয়ে চুরি করে নিয়ে এসেছিস? সুমিত্রা একটু হেসে বলে, আমারও যে তাই মনে হচ্ছে গো। এতদিন কাজ করে গেলে তোমার যে এমন একটি মেয়ে আছে তা তো কই দেখিনি কখনো। বাসন্তীর সেই গর্ব গর্ব মুখটা একটু মিলিয়ে যায়। বলে, ছোটকালে সঙ্গে নিয়ে বেরোতাম বৌদি, সাথে সাথে কাজ করে কত এগিয়ে দিয়েছে। ডাগর হয়ে স্তক আর বেরোতে চাইতুনি, বলতো, আমি তোর ঘরের সব কাজ করব মা, বাবুদের বাড়ি আমি যাব না, লজ্জা লাগে। তা যাবি না তো যাবি না, কিন্তু এখন মেয়ে নিয়ে ওই বিপদ হয়েছে, যা বললুম আপনাকে। এখন আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন। সুমিত্রা অবশ্য বলল, এতদিন কাজ করে গেলে, কিন্তু সত্যি খুব একটা বেশি দিন নয়। সুমিত্রা পুরনো লোক, দেশে গিয়েছিল। সেই সময় মাস 4 কাজ করেছিল বাসন্তী সুমিত্রার কাছে। মানুষটা ভদ্র, কাজও পরিষ্কার, তাই মনে রেখেছে সুমিত্রা। তাই বলে জানা একখানা অদ্ভুত প্রস্তাব করেছে, মেয়েটাকে রাখো, বস্তির মধ্যে কতগুলো বাজে বদ ছেলে জুটেছে, তাদের জ্বালায় নাকি বাসন্তীর মেয়েটার টেকায় দায় হয়েছে। বাসন্তীকে তো খেটে খেতে হবেই, মেয়ে আগলে বসে থাকলে তো তার আর চলবে না। সারাদিন ভূতের মতো খেটে তবে না দুটো মানুষের পেট চালানো, বাসা ভাড়া দেওয়া। কিছুদিন হলো ভগবান মুখ তুলে চেয়েছিল, মোটা মাইনের একটা চাকরি পেয়ে গিয়েছিল বাসন্তী, এক বড়লোক বুড়ির ঘরকন্যা করা, 70 টাকা মাইনে, তার উপর
খাওয়া পরা, তেল সাবান, ইচ্ছে মতো পান দোক্তা, চা। কাজের মধ্যে শুধু বুড়ির দেখাশোনা, ফাই ফরমাস খাটা। বাতে পঙ্গু বুড়ি, কিন্তু শৌখিন খুব। সাবান মাখিয়ে চান করাও, গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও, বাতের তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও। বউরা কত পারবে? তাছাড়া পয়সা যখন রয়েছে। বাসন্তীকে তাই অত তোয়াজ করে রেখেছে, অত টাকা খরচা করে। সুখের সাগরেই ভাসছিলাম বৌদিদি। বাসন্তী বলে, ভোর 5টায় যেতাম, রাত 10টায় ফিরতাম। মেয়েটা ততক্ষণ অবধি এ ঘরে ও ঘরে বসে থাকত। আমি গিয়ে ঘরে নিয়ে আসতাম। রাতের খাবারটা আর মনিব বাড়ি খেয়ে আসতাম না, নিয়ে আসতাম। 2 মায়ে ঝিয়ে চলে যেত। বলতে গেলে সংসারের খাই খরচা ছিলই না। দুপুরবেলা নিজের জন্যে 2টো ভাতে ভাত ফুটিয়ে খেত মেয়েটা। মাইনের টাকা জমেই যাচ্ছিল কমাস। মেয়েটার বের জন্যে রাখছিলাম। কিন্তু কি বলবো বৌদি, বাসন্তীর গলায় দার্শনিকের সুর ফোটে। ভগবান লোকটা হচ্ছে দৃষ্টি কিপ্পন। দিতে গিয়েও প্রাণ ভরে দিতে পারে না। একদিকে যদি দেয় তো অন্য দিকে কেড়ে নেয়। সুখ বেশি দিন ভোগ হলনি। বুড়ির এখন এক নতুন উপসর্গ হয়েছে, রাত জাগা। সারা রাত জেগে বসে খালি ফরমাস। ছেলে বউদের ডেকে ডেকে তুলবে আর এই বলবে, আলো জ্বেলে দে, পাখা নিভিয়ে দে। আবার এই বলবে, পাখা খুলে দে, আলো নিভিয়ে দে। এই বলবে, জল দে খাবো। এই বলবে, পান ছেঁচে দে খাবো। আর একটু দেরি হয়েছে কি অমনি গালমন্দ। ছেলেরা সারাদিন খাটছে, অত বড় বিজনেস চালাচ্ছে, রাতে এত উপদ্রব সহ্য হয়? এখন আমাকে ধরেছে, আর 10 টাকা বেশি দেব বরং, তুই রাতে থাক। রাজি না হলে অন্য লোক দেখবে। এখন দেখুন আমার কি উভয় সমিষ্যে। এদিকে বাসন মাজার চাকরিগুলো সব ঘুচিয়ে বসে আছি। এখন কি উপায় বলুন? বড় মানুষরা এক কথায় ছাড়িয়ে দিতে পারে। সুমিত্রা কি বলবে ভেবে না পেয়ে বলে, তাই তো বলে দায় সারলে হবে না বৌদি। আপনার দৌড়ে এসেছি, এখন আপনি মারুন আর রাখুন। বাসন্তীর সমস্যাটা বোঝে সুমিত্রা, সহানুভূতিও আসে। কিন্তু দেশে এত দূর থাকতে সুমিত্রার দৌড়েই বা কেন, সেইটাই বুঝতে পারে না। এত বাড়িতে কাজ করেছে বাসন্তী সারা জীবনে, সুমিত্রার কাছে তো মাত্র কয় মাস। তাছাড়া যাদের বাড়িতে এখনো রয়েছে, 10 টাকা বেশি দিয়েও যারা বাসন্তীকে রাতে রুগী আগলাতে রাখতে চায়, সেই কথাই বলে সুমিত্রা। তা ওইখানেই নিয়ে গিয়ে রাখো না বাবু, বড় লোকের মস্ত বড় বাড়ি বলছো যখন, রুগী আগলানোর সঙ্গে সঙ্গে মেয়ে আগলানোও হবে। বাসন্তী কপালে হাত ঠেকায়। বাসন্তী ক্ষুব্ধ গলায় বলে, সে কথা বলতে কি কসুর করেছি বৌদি? হাতে পায়ে ধরেছি, তা বাবুরা বড় করা, রাজি হলুনি। বলে বাড়ি ভর্তি চাকর বাকর, সেই স্তক আজ 2 দিন ধরে যত জানা চেনা বাড়ি আছে ঘুরছি একটু আশ্রয়ের জন্যে, কেউ রাজি হলুনি। এক এক জনা এক এক ছুতো দেখায়। মেয়েটাকে সঙ্গে নিয়েই বেড়াচ্ছি, যদি ওকে দেখলে মনিবের মায়া আসে। তা সুমিত্রা মনে মনে বলে, তোমার দাবার চালে ভুল হে বাসন্তীবালা। বরং যদি মেয়েকে না দেখাতে হয়তো কেউ রাজি হতো।
ওই আগুনের খাপড়াকে কে রাখবে ঘরে? কে দেবে আশ্রয়? তাও তুমি নিজে থাকবে না কাছে। হয় কখনো তাই? মেয়েটা ওদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে রয়েছে, পরনে সস্তা মার্কা একখানা জ্যাল জেলে ডুরে শাড়ি, আর বোধহয় ফুটপাতে কেনা একটা তেমনি জ্যাল জেলে লাল ব্লাউজ। তাতেই এত খাসা দেখাচ্ছে, একবার দেখলে আরও একবার দেখতে ইচ্ছে হয়। ইচ্ছে হয় এই ভেবে, এই মেয়ে যত্ন আত্মীতে থাকলে, ভালো সাজ সজ্জায় থাকলে কত সুন্দর দেখাতো। সুমিত্রা ভেবে নেয় নিজের পুরনো শাড়ি জামা সবকিছু দেবে। সুমিত্রা মনে মনে ভেজে ফেলে কোনটা দেবে। লাল ফুলের জর্জেটটা জায়গায় জায়গায় পিজে গেছে, অথচ রংটা এখনো উজ্জ্বল ঝকঝকে আছে, ওটা দেবে। নীল ব্যাঙ্গালোরটা যদিও আসতো, তবে একদম সেকেলে হয়ে গেছে বলে বাতিলের কোঠায় পড়ে আছে, সেটাও দেবে। তাছাড়া দু একটা বেশি ধূপ খাওয়া ছাপার শাড়ি, জামা তো অজস্রই আছে। সুমিত্রার গায়ের জামা ওর হবে। মনশ্চক্ষে মেয়েটাকে সেই লাল নীল শাড়িতে সাজিয়ে দেখে নেয় একবার সুমিত্রা। উপরোধে পড়ে একটা ক্যানভাসার মেয়ের কাছ থেকে একদিন একটা অনামী কোম্পানির পাউডার কিনে ফেলেছিল সুমিত্রা, পড়েই আছে সেটা, সেটাও দিয়ে দেবে ঠিক করল। মায়া লাগছে দেখে, কেমন যেন আক্ষেপও আসছে। আহা, এমন মেয়েটা ঝিয়ের মেয়ে হয়ে বস্তিতে পড়ে আছে, কিছু উপহার দিয়ে যেন আক্ষেপটা মেটানো। বাসন্তী বলেছিল, বাঘের গুহায় বাস করছি বৌদিদি, সাপের গর্তই কাটাচ্ছি, মেয়ের ওই রূপই কাল। সুমিত্রা ওকে সেই সাপ বাঘের হাত থেকে রক্ষা করবার কোনো উপায় আবিষ্কার করতে পারছে না, অথচ সেই কাল রূপটাই যাতে বাড়ে তার তাল করছে। মজা এই, সুমিত্রা নিজের বুদ্ধির এই অসঙ্গতি ধরতে পারছে না। সুমিত্রাকে একটু চুপ করে থাকতে দেখে বাসন্তী বোধ করে ভেবে নেয়, মৌনং সম্মতি লক্ষণম, ওদের ভাষায় নিমরাজি। তাই বাসন্তী ব্যগ্রভাবে বলে, তাহলে আজ থেকেই রেখে যাই বৌদিদি, আপনাদের এটো কাটা দুটো খাবে, যতটা পারবে খাটবে। রান্নাঘরে যদি ঢুকতে দেন তাহলে আপনার রান্না বান্না সবই করে দিতে পারবে, ঘরের কাজও যা বলেন। সুমিত্রা অন্নমনা হয়ে যায়। সুমিত্রা আস্তে আস্তে বলে, কাজের জন্যে কিছু না, কাজের লোক তো আমার রয়েছে, দুটো মানুষের রান্নাই বা কত। তবে ভাবছি তোমার দাদাবাবুকে না জিজ্ঞেস করে। বাসন্তী বোঝে মনটা নরম হয়েছে। বাসন্তী এই সুযোগে ব্যস্ত গলায় বলে, দাদাবাবুকে আবার জিজ্ঞেস করা করি কি বৌদি, আপনিও যা দাদাবাবুও তাই, ঘরে সংসারে আপনিই তো রাজা। আপনার বাড়িতে বামুন চাকর নেই, শুধুই মেয়ে লোক, তাতেই আপনাকে ধরেছি বৌদি। আপনি আর না করবেন না, আজ না হোক কাল দিয়ে যাব জামা কাপড় সমেত। জয়ী, আয়, মামিমাকে পেন নাম কর, এইখানেই থাকবি, মামিমার হাতে হাতে মুখে মুখে করবি। যেদিন না বিয়ে হয়ে শ্বশুর ঘর যাচ্ছিস, এই মামার বাড়িতেই তোর স্থিতি। সুমিত্রা তবু ইতস্তত করে, বলে, কিন্তু আমি বলছিলাম মন টিকবে কি না টিকবে। আর কিন্তুর কিছু নেই বৌদিদি, বাসন্তী আবেগের গলায় বলে, আপনার মতন মানুষের কাছে মন টেকবে না, কি যে বলেন,
অহরহ জমের মুখে থাকতে থাকতে মেয়েটা যেন সিটিয়ে সিটিয়ে কাঠ হয়ে গেছে। ছোড়া হারামজাদারা দেখ তো না দেখ, ওকে শুনিয়ে শুনিয়ে শীষ দেবে, অসভ্য অসভ্য গান গাইবে, অঙ্গভঙ্গি করবে, টিপকলে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে। আরো জ্বালা যা, সে কথা মুখে আনাও পাপ। বাসন্তী গলাটা খাটো করে সেই পাপ কথাটাই মুখে আনে। সুমিত্রার মুখটা সাদাটে দেখায়। বাসন্তী চোখে আঁচলটা চেপে বলে, সাধে কি আপনাকে উপরোধ করছি বৌদি? গরিব হয়ে বাসন মেজে খাই, তবু মেয়ে ছেলের একটা ইজ্জত আছে তো। আপনারা লেখাপড়া জানা মানুষ, বোঝেন সব। ওর সেই ইজ্জতটা রক্ষের দায় আপনার। সুমিত্রার বুকের ভিতরটা কেমন যেন ধক ধক করে ওঠে। ওই সুন্দর মেয়েটাকে বাঘে খেতে আসছে। সুমিত্রা একটু ইচ্ছে করলেই তা থেকে বাঁচাতে পারে। মেয়েটার মাথার ওপর ফনা তোলা সাপ ফোঁসফোঁসাচ্ছে। সুমিত্রা একটু দয়া করলেই তা থেকে রক্ষা পাবে। সুমিত্রা সেটুকু করবে না? সত্যি সুমিত্রার কি এমন অসুবিধে যদি একটা গরিব মেয়ে তার বাড়ির এক কোণে আশ্রয় পায়? একটা ব্যাকুল মাতৃ হৃদয় তার উৎপীড়িতা যুবতী মেয়ের ইজ্জত রক্ষার দায়টি ন্যস্ত করতে চাইছে সুমিত্রার কাছে। সুমিত্রা সেই দায় অস্বীকার করবে? আবেদন জানাচ্ছে সুমিত্রার মানবিকতার দরজায়। সুমিত্রা সে দরজা বন্ধ করে রেখে দেবে? সুমিত্রা বলবে, তোমার মেয়ের ইজ্জত রক্ষার দায় আমার উপর চাপাতে এসেছো কেন বাপ? তুমিই বোঝোগে। সুমিত্রা তা বলতে পারবে না। সুমিত্রা যা বলতে পারল তাই বলল। বাসন্তী আহ্লাদে কেঁদে ফেলল। এরপর আর বাসন্তীকে রোখা সম্ভব হলো না। বাসন্তী বৌদিদির পা না জড়িয়ে ছাড়ল না। সেই হাত মাথায় মুখে বুলিয়ে বাসন্তী বলে, জানতাম আপনার দয়া, ঠিক দয়া হবেই। আপনি যে সাক্ষাৎ ভগবতী। একে একে কম বাড়িতে তো যায়নি, কেউ কথাটা শুনতে চায় না কান পেতে। তারপর সসংকোচে বলে, তবে বৌদি এখন রেখে যাই, মুনিব বাড়িতে বলে আসি, রাতে এসে নিয়ে যাব। আজকের রাতটা মায়ে ঝিয়ে একত্তর থাকব। সকালে ওর জামাটা কাপড়টা সঙ্গে করে দিয়ে যাবক্ষণ। আচ্ছা। সুমিত্রা মনে মনে ভাবে, কাপড় জামার অভাব আমি রাখবো না তোমার মেয়ের। সুমিত্রা তারপর আলমারি খুলে পুরনো শাড়ি জামা বাছতে বসে। এরপর মেয়ে দেখতে এসে চমকে যাবে বাসন্তী। মেয়েটা রূপসী নয়, মুখের চেহারাটায় বেশ একটা ভদ্র মার্জিত শ্রী আছে। একে সুমিত্রা নতুন জীবন দেবে। সুমিত্রা ওকে লেখাপড়া শেখাবে। সুমিত্রা নিজের ওজন না বুঝেই ভাবতে বসল। কিন্তু মহিতোষ তো আর সুমিত্রার ওজন সম্পর্কেও অনবহিত নয়। তাই মহিতোষ তীব্র প্রতিবাদে বলে ওঠে, কথা দিয়ে ফেললে মানে? একবার জিজ্ঞেস করারও দরকার মনে করলে না? সুমিত্রা অপ্রতিভ হয়ে গিয়ে বলে, এমন কাকুতি মিনতি করবে না কেন? কার্যসিদ্ধি করতে ওরা পায়ের ধুলো চাটতেও পারে, তাই বলে এত বড় একটা দায়িত্ব নেওয়া অসম্ভব। মেয়েটা ওদের বস্তিতে টিকতে পারছে না। সুমিত্রা জোর দিয়ে বলে, ভদ্র আর ভালো মেয়ে বলেই পাচ্ছে না। বাজে মেয়ে ছেলে ওই পরিবেশে কবেই উচ্ছন্নে গিয়ে বসে থাকতো। জেনে বুঝে অমন মেয়েটাকে নেকড়ের মুখে ফেলে দেব? জগতে কত কি ঘটছে, মহিতোষ বলে।
তুমি সবাইয়ের দায়িত্ব নিতে পারবে? সবার দায়িত্ব নাই বা পারি, একজনেরও যদি পারি। ওসব কবিত্বর কথা রেখে দাও। মহিতোষ উত্তেজিত। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করতে হয়। মেয়েটাকে তো দেখলাম, ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে। সুমিত্রা লাল লাল মুখে বলে, ওরা যাই হোক, নিজে ছোট লোকের মতো কথা বলো না। তাই যদি হবে তো ওর মা অমন ব্যাকুল হয়ে এসে কেঁদে পড়েছে কেন? কত রকম মতলব থাকতে পারে জানো? এর আবার মতলব কি? সুমিত্রা গলা নামিয়ে বলে, সব কথা শুনলে তুমিও না করতে পারতে না। কতগুলো বদ ইতর ছেলে ওকে এমন জ্বালাতন শুরু করেছে যে ও মনের দুঃখে মাকে বলেছে, একদিন ঘরে এসে দেখবি গলায় দড়ি দিয়ে আড়ায় ঝুলছি। তা মায়েরই বা ও চাকরিতে কি দরকার? দেখো, টাকা সকলেরই দরকার, গরিবের তো আরোই দরকার। মেয়েটার বিয়ের জন্যে বেচারি। মহিতোষ তাচ্ছিল্য ভরে বলে, বাসন মাজা ঝিয়ের মেয়ের বিয়েতে 1000 টাকা লাগবে? সুমিত্রা আহত হয়। সুমিত্রা মহিতোষের গরিবের প্রতি এই তাচ্ছিল্য একেবারেই সইতে পারে না। সুমিত্রা কঠিন হয়, বলে, সে কথা থাক, তবে মেয়ে আগলে বসে থাকলেই কি আগলে রাখতে পারবে ও? কতটুকু ক্ষমতা ওর? হয়তো ওর পাশ থেকেই ছিনিয়ে নিয়ে যাবে। মহিতোষের ভঙ্গিতে তবুও অবজ্ঞা। মহিতোষ সেই অবজ্ঞার গলাতেই বলে, বৌদিদির মন ভেজাবার জন্যে অনেক কথাই বলে গেছে দেখছি। ওদের কথা বাদ দাও, ওরা অনেক গল্প বানাতে পারে। ওইসব কথা বলে মেয়েটিকে তোমার কাছে গছিয়ে দিয়ে গিয়ে তারপর যদি পুলিশ ডেকে এনে বলে বাবুরা আমার মেয়ে আটকে রেখেছে। সুমিত্রা বসে পড়ে, তারপর বলে, দেখছি গল্প বানাবার ক্ষমতা শুধু একা ওদেরই নেই, এটাও তোমার মাথায় এলো তো? আসবে না কেন? তোমার মতন তো চোখে ঠুলি এঁটে পৃথিবীতে ঘুরি না। কলকাতা শহরে কত রকমের বদমাইশি, কত রকমের জোচ্চুরি আছে জানো? এই রকম কত কেস হচ্ছে দৈনিক, খবর রাখো তা? তখন দেখবে ওই মেয়েই তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলে বলবে, হ্যাঁ, বাবুরা কাজ করাতে এনে জবরদস্তি ধরে রেখেছে। চাই কি আমার নামেও একটা কেলেঙ্কারির কেস ঠুকে দিতে পারে। তাতে ওর লাভ? পাথরের মতো গলা সুমিত্রার। মহিতোষ ব্যঙ্গ হাসি হেসে ওঠে, মনে হচ্ছে তুমি যেন এইমাত্র পৃথিবীতে পড়লে। লাভ কি জানো না? কান মুচড়ে টাকা আদায় করা। যেসব বদ গুন্ডা ছেলেদের কথা বলেছে তারাই হয়তো ওর সহায়। বাড়ি চড়াও হয়ে এসে নোংরা গালাগাল দেবে, হল্লা করবে। না না না, অসম্ভব। পত্রপাঠ বিদায় দিয়ে দাও। ওই যে বললে রাত্রিরে নিতে আসবে না কি, তখনই বলবে, না বাপু, দাদা বাবু রাজি হলো না। সুমিত্রা স্থির চোখে চেয়ে বলে, তার মানে ওই বাসন মাজা ঝিটার কাছে স্বীকার করতে হবে এ সংসারে আমার কোনো ক্ষমতা নেই। মহিতোষ এ অভিযোগের কোনো গুরুত্ব দেয় না। মহিতোষ অবহেলায় বলে, ও, ভারী একখানা লোকের কাছে তোমার মানটা খাটো হবে। কবিত্ব রেখে একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো দেখি। ধরো ওইসব হলো, কি করবে তখন তুমি? আর ধরো এসব কিছুই হলো না। ধরো দৈবক্রমে ওই বাসন মাজা ঝিটা সত্যি কথাই বলছে। তা সে ওর মেয়ের কথা ও বুঝবে, বস্তির সবাইকে বলে রাখুক না।
তাহলে স্বীকার করছো? বস্তির সবাইকে বললে তারা ওর মেয়ের ইজ্জত রক্ষার দায়টা নেবে। মহিতোষ সোৎসাহে বলে, তা নেবে না কেন? সবাই তো আর খারাপ নয়। অনেক গেরস্থ লোক আছে, ছেলে মেয়ে নিয়ে সংসার করে। তারা সবাই একজোট হলে ছোড়াগুলোকে টিট করতে কতক্ষণ? তার মানে তুমি বিশ্বাস করো ওই বস্তির লোকগুলোর মধ্যে তোমার থেকে অন্তত বেশি মনুষ্যত্ব আছে, ক্ষমতাও বেশি আছে। বলো, বলে নাও যা খুশি। মহিতোষ বলে, তাহলেও তোমার ওই বাসন্তীবালার রূপসী কন্যাটিকে আশ্রয় দেবার ব্যাপারে আমি একদমই রাজি নই। এসব জাল জোচ্চুরি না হলেও ও মেয়ে ঘরে বসেই কেলেঙ্কারি ঘটাতে পারবে। সুমিত্রার ঠোঁটের কোণায় একটু বাঁকা হাসি ফুটে ওঠে। কার সঙ্গে শুনি? চাকর বাকর তো নেই এ বাড়িতে। মহিতোষ হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। তা মনিবের সঙ্গেও হতে পারে, যা মুন্ডু ঘুরিয়ে দেওয়া চেহারা। সুমিত্রার ঠোঁটের কোণায় সেই বঙ্কিম রেখাটা মিলোয় না। সুমিত্রা বলে, তাহলে তো আরোই রাখতে হয়। সোনা কি পেতল যাচাই হয়ে যায়। মহিতোষ অবশ্য ঠাট্টা করেই বলেছিল। এবার মহিতোষ রেগে ওঠে, বলে, আজে বাজে কথা ছাড়ো তো। ওর মা এলে সাফ কথা বলে দিও, ওসব আশ্রয় টাশ্রয় হবে না। বলাটার ভার তুমিই নাও না। আমি আমি কি জন্যে? আমি তোমার ওই ঝিটির সঙ্গে কথা বলি না। যা বলবার তুমিই বলে দেবে। আমি পারবো না। আমি ওকে কথা দিয়েছি। ওজন না বুঝে কথা দিলে একটু অসুবিধায় তো পড়তে হবেই। মহিতোষ ক্রুদ্ধ গলায় বলে, একটা ঝি এসে ভুজুং ভাজুং দিয়ে তোমার কাছে কি এক কথা আদায় করে নিয়ে গেছে, সেই কথা রাখার আবার এত দায়িত্ব? ঠিক আছে, তুমি না পারো আমিই বলে দেব। তা সত্যিই বলে দেয় মহিতোষ। ঘরের মধ্যে থেকে শুনতে পায় সুমিত্রা। শুনতে পায় বাসন্তী কাঁদো কাঁদো গলায় বলছে, বৌদিদিকে একবার ডেকে দিন না দাদাবাবু। তেনার সঙ্গে আমার কথা হয়ে গেল, আমি বড় মুখ করে ও বাড়িতে বলে এলাম। মহিতোষের গলা শোনা গেল, বৌদির মাথা ধরেছে, শুয়ে আছেন। তা আমি একবার দোরগোড়ায় যাই না দাদাবাবু? বলে আশা ভঙ্গ করবে না বৌদিদি? না না, ওকে ব্যস্ত করা যাবে না, শরীর বেশি খারাপ, মাথা তুলতে পারছেন না। আরো কিছুটা কাঁদল বাসন্তী। শেষ অবধি ধমক খেল একটা, আর সেই মুহূর্তেই একটা জ্বালা ভরা কণ্ঠ শুনতে পেল সুমিত্রা, থাক থাক মা, চলে আয়, আর বৌদি বৌদি করে কাঁদতে হবে না। কার কত মুরদ বোঝাই গেছে। ঠিক আছে, আর তুই মেয়ের মান ইজ্জতের ধুয়ো তুলে বাবুদের পায়ে ধরতে আসিস নে। বাবুদের কাছে ছোট লোকের মেয়ের ইজ্জতের কোনো দাম নেই। বেশ, আমরা যখন ছোট লোক, তখন ছোট লোকের মতনই ব্যবস্থা হোক। মন্দ হতে হয়, মন্দই হব। সিঁড়িতে দুটো মানুষের জোর জোর পায়ের শব্দ শোনা যায়। তারপর সব স্তব্ধ হয়ে যায়। মহিতোষ ঘরে এসে বলে, শুনলে তো মেয়ের বাক্যি? ওই মেয়েকে আবার তুমি ভদ্র দেখছিলে, সভ্য দেখছিলে, হ্যাঁ? সুমিত্রা কোনো উত্তর দিতে পারে না। সুমিত্রা সত্যিই মাথা তুলতে পারছে না। একটা মেয়ের ইজ্জত রক্ষা করার ক্ষমতা হলো না বলেই হয়তো
যন্ত্রণায় মাথাটা তার ছিঁড়ে পড়ছে। কিন্তু কোন মেয়েটার? আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। আমার সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যারা যারা আমার গল্প পাঠটা শুনেছ, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের গল্প পাঠ। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে কিন্তু এক একটা অনুপ্রেরণা পরবর্তী পাঠের। তাই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি এরকম নতুন নতুন আরও অনেক গল্প শুনতে চাও তবে অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে।